আসসালামু আলাইকুম। ইএনজি লার্নিং কর্তৃক আয়োজিত আরেকটি নতুন লিসনের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রুবেল রানা। আজ আমরা কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যের পরিবর্তন নিয়ে। আমরা জানি বাক্যকে দুই দিক থেকে ভাগ করা যায়। অর্থ অনুসারে বাক্য ৫ প্রকার: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে বাক্য ৩ প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যাকে বাংলায় বলি সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আজ আমরা শিখব কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হয়, কিংবা একটা কমপ্লেক্সকে সিম্পল, কমপ্লেক্সকে কম্পাউন্ড, এই পরিবর্তনটা আজ আমরা শিখে নেব। তো চলুন, এর জন্য আমাদের একগাদা রুলস মুখস্থ না করলেও চলবে। আমরা তুলনামূলক সহজ উপায় শিখব। আপনারা স্ক্রিনে দেখেন, একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টটার মধ্য দিয়েই আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আজ বিস্তারিত শিখে যাব। তাহলে চলুন আমরা এই চার্টটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে ফেলি। তো এই চার্টে আমরা দেখতেছি লেখা আছে কমপ্লেক্সের এখানে হোয়েন, সিম্পলে ভার্ব প্লাস আইএনজি, কম্পাউন্ডে অ্যান্ড, এই সব কিছুর মানে কি? প্রত্যেকটার মানে আমরা বুঝবো আলাদা আলাদা করে। চার্ট থেকে প্রত্যেকটা নিয়মকে আমরা আলাদা আলাদা করে নিয়ে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কমপ্লেক্স সেন্টেন্স যদি শুরু হয় হোয়েন দ্বারা, অর্থাৎ একটা জটিল বাক্য কিংবা একটা কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি আপনি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে হোয়েন পেয়ে যান, সেই হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার উপায় কি? উপায় খুব সহজ। নাম যেমন সিম্পল, উপায়টাও খুব সিম্পল। হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করলে লেখা আছে ভার্ব প্লাস আইএনজি। এর মানে হচ্ছে যখন আমরা হোয়েন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে যাব, আপনার কাজ হলো প্রথম যে ভার্বের দেখা পাবেন সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিবেন। তার মানে এই হোয়েন কিংবা এই সি এগুলো আপনার লেখার দরকার নেই। আপনার কাজ হলো ভার্বের সাথে আইএনজি করা। তাহলে ওপেনের সাথে আইএনজি করলে কি হবে? ওপেনিং। আমার কাজ এতটুকুই, শুধু প্রথম ভার্বের সাথে আইএনজি করে এরপর ওই বাক্যের লাস্ট পর্যন্ত যা আছে আমরা সবকিছু লিখে দেব। এটাই হলো হোয়েন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার আসল নিয়ম। তার মানে এই সিম্পল সেন্টেন্সটা কি হবে? ওপেনিং দ্য বক্স শি ফাউন্ড নাথিং বাট আ লেটার কন্টেইনিং সাম ওয়ার্ডস। কত সহজ না? তাহলে আমরা মনে রাখবো হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা সবার আগে প্রথম ভার্বটার সাথে আইএনজি যোগ করব। এরপর ওই ভার্ব থেকে বাক্যের লাস্ট পর্যন্ত যা আছে কোনো কিছুর পরিবর্তন হবে না, একদম চলবে গাড়ি চিলমারি, ওইদিকে কোনো চেঞ্জ হবে না। তার মানে আমার বাক্যটা হয়ে গেল ওপেনিং দ্য বক্স শি ফাউন্ড নাথিং বাট আ লেটার কন্টেইনিং সাম ওয়ার্ডস। আর একটা মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো আপনি এই যে ফ্রেজটুকু, এইটুকু কিন্তু চাইলে বাক্যের শেষেও দিতে পারবেন। অর্থাৎ শি ফাউন্ড নাথিং বাট আ লেটার কন্টেইনিং সাম ওয়ার্ডস ওপেনিং দ্য বক্স, এভাবেও লিখতে পারবেন। এখন আসেন কম্পাউন্ড সেন্টেন্স করব কিভাবে। অর্থাৎ ওয়েন যুক্ত কমপ্লেক্সকে আমি কম্পাউন্ড করব। কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আপনারা জানেন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু দুইটা ক্লোজ থাকে। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো দুইটা ক্লোজকে যখন আপনি হোয়েন দ্বারা যুক্ত করবেন সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স, আর দুইটা ক্লোজকে যখন আপনি অ্যান্ড দ্বারা যুক্ত করবেন সেটা হয়ে যাবে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আমি যদি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তাহলে আমার কাজটা খুবই সহজ। আমি প্রথমে হোয়েনকে কেটে দিব। কি বলেছি? হোয়েনকে আমি কেটে দিব। এবার দেখবেন এই যে মাঝখানে কমা চিহ্ন আছে, ঠিক এই জায়গায় আমি কনজাংশন বসাই দেব অ্যান্ড। তার মানে আমার কম্পাউন্ড হলো শি ওপেন্ড দ্য বক্স অ্যান্ড ফাউন্ড নাথিং বাট আ লেটার কন্টেইনিং সাম ওয়ার্ডস। সে বাক্সটা খুললো এবং কয়েকটা শব্দ সম্বলিত একটা চিঠি ছাড়া আর কিছুই সেখানে পেল না। তাহলে কম্পাউন্ড হয়ে গেল। তবে হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স করার সময় লক্ষ্য রাখবেন, যদি মনে হয় প্রথম ক্লোজের সাবজেক্ট আর দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট যদি দুইটাকে একই রকম মনে হয়, সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টটাকে আমরা উজ্জ্ব রাখবো। তার মানে আমার সেন্টেন্সটা হলো শি ওপেন দ্য বক্স অ্যান্ড ফাউন্ড নাথিং বাট আ লেটার কন্টেইনিং সাম ওয়ার্ডস। তাহলে আমি যদি এক কথায় বলে নেই যে হোয়েন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে আমরা প্রথমে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, এরপর ওই ভার্ব থেকে শুরু করে বাক্যের ফুল স্টপ পর্যন্ত যা আছে সব কিছু লিখে দেব। আর কম্পাউন্ড করার জন্য জাস্ট আমরা হোয়েনটাকে কেটে দিব আর দুই ক্লোজের মাঝখানে আমরা বসিয়ে দিব কি? অ্যান্ড। এবার আসেন আমরা যদি ইফ যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে চাই,
মানে কমপ্লেক্স সেন্টেন্সে কন্ডিশন বোঝাচ্ছে, শর্ত বোঝাচ্ছে, সেখানে ইফ আছে। ইফ মানে কি, যদি। আর ইফ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে এখানেও সিম্পল ওয়ে, আপনার কাজ হলো বাক্যটা শুরু করতে হবে বাই দ্বারা। কি দ্বারা? বাই দ্বারা। তারপর আপনাকে ভার্বের সাথে আইএনজি নিতে হবে। অর্থাৎ ইফ ইউ প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য কামিং এক্সাম, যদি তুমি আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো, ইউ উইল সার্টেনলি অ্যাচিভ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, নিঃসন্দেহে তুমি একটা ভালো ফলাফল করতে পারবে। আচ্ছা, কথা সত্য। তাহলে আমি যদি এটাকে সিম্পল করতে যাই, তাহলে আমার কাজ হচ্ছে কি, প্রথমে বাই লেখা। ইফ আর লিখবো না, কিন্তু এই সাবজেক্টও লিখবো না। বাই লেখার পর আমি ভার্বের সাথে আইএনজি করব। তার মানে এই প্রিপেয়ারের সাথে আইএনজি করে দিব কি, প্রিপেয়ারিং। এরপর আর কোনো পরিবর্তনই হবে না, ওদিকে সব ঠিক থাকবে। তো আমরা সিম্পলটা হলো বাই প্রিপেয়ারিং ইয়োরসেলফ ফর দ্য কামিং এক্সাম, তারপর ইউ উইল সার্টেনলি অ্যাচিভ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। একদম হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এখন যদি আমি ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে উপায় কি? উপায়টা খুবই সহজ। আপনার কাজ হলো, এই যে একটা ক্লোজ আছে কমা চিহ্নের আগ পর্যন্ত, ক্লোজ মানে হচ্ছে বাক্যের অংশ। ক্লোজ হলো বাক্যের কি অংশ, বাক্যাংশ। আপনার কাজ হলো এই দুইটা ক্লোজের মাঝখানে কি বসায় দেয়া, অ্যান্ড বসায় দেয়া। নিশ্চয় আপনি আর ইফ ব্যবহার করতে পারবেন না। কেন করবেন ভাই? ইফ ব্যবহার করা হয় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য। ইফ একটা কনজাংশন, যাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এর কাজ হলো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা। আপনি করতে চাচ্ছেন কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে কি ইফ রাখা যাবে? আপনাকে প্রশ্ন করেছি, যাবে? নিশ্চয়ই যাবে না। অর্থাৎ কম্পাউন্ড করার সময় আপনি ইফকে বাদ দিবেন, দিয়ে আপনি দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দিবেন। তাহলে আমার হয়ে গেল কম্পাউন্ড। কি আছে বাক্যে? ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য কামিং এক্সাম অ্যান্ড ইউ উইল সার্টেনলি অ্যাচিভ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। সবই ঠিকঠাক আছে, কিন্তু বাক্যের সৌন্দর্য বলে তো একটা বিষয় আছে। বাক্যটা কিন্তু আর্টিস্টিক হয়নি, এখানে কোনো আর্ট নেই। কেন নেই? আচ্ছা, আমি যদি আপনাকে একটা পরামর্শ দেই, কিংবা আমি যদি আপনাকে একটা আদেশ করি বা একটা উপদেশ করি, আমরা কি করি? তখন ইউ সাবজেক্টটাকে উজ্জ্ব রাখি। আমি বললাম কাজটা করো, আমরা কি বলি? ইউ ডু দ্য ওয়ার্ক বলি না, আমরা কি বলি? ডু দ্য ওয়ার্ক। আমি যদি বলি তুমি সেখানে যাও, আমরা কি ইউ গো দেয়ার বলি? বলি না, আমরা বলি কি? গো দেয়ার। সেখানে যাও, কাম হেয়ার, এখানে আসো। অর্থাৎ যখন কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ কিংবা পরামর্শ বোঝায়, তখন আমরা সাবজেক্ট হিসেবে যদি ইউ থাকে, সেকেন্ড পারসন, ইউটাকে উজ্জ্ব রাখি। তো লক্ষ্য করেন, এটা কিন্তু একটা পরামর্শ। প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য কামিং এক্সাম, আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো, একটা পরামর্শ না? সুতরাং আমাদের এই ইউটাকে এখানে উজ্জ্ব রাখলে বাক্যটার সৌন্দর্য বেড়ে যাবে। ঠিক আছে? তবে সাবধান, যদি এখানে সাবজেক্টটা ইউ না হয়ে হি হতো, বা শি হতো, বা আই হতো, এদেরকে কিন্তু উজ্জ্ব রাখা যাবে না। তাহলে যখন কোনো বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ কিংবা পরামর্শ বুঝাবে এবং সেই বাক্যের সাবজেক্ট যদি ইউ হয়, সেই ক্ষেত্রে আমরা ইউকে উজ্জ্ব রেখে শুধু মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি। কিন্তু ইউ বাদে অন্যান্য পার্সনের ক্ষেত্রে এটা সম্ভব না। যাই হোক, তাহলে আমি যদি এটাকে প্রকৃত কম্পাউন্ড এখন করতে চাই, ইউটাকেও বাদ দিব। তার মানে আমার সেন্টেন্সটা হবে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য কামিং এক্সাম অ্যান্ড ইউ উইল সার্টেনলি অ্যাচিভ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। তাহলে আমরা কি শিখলাম? ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে ভার্বের সাথে আইএনজি দিয়ে তারপর যা আছে তাই কম্পাউন্ড অ্যাড। আর ইফ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে ভার্বের সাথে আইএনজি হবে, তবে সামনে থাকবে কি? বাই। আর যদি সেন্টেন্সটার শুরুতে আনলেস থাকে, আনলেস, যদি না, আনলেস যে অর্থটা প্রকাশ করে, ইফও সেই অর্থই প্রকাশ করবে, তবে সেক্ষেত্রে সেন্টেন্সটা নাবোধক হতে হবে। অর্থাৎ ইফ দিয়ে কোনো বাক্য শুরু হয়ে যদি সেই বাক্যটাতে নট থাকে, ওইটা কিসের কাজ করে? আনলেসের কাজ করে। এই জন্য বলা হয়েছে আনলেস অথবা ইফ প্লাস নট। অর্থাৎ কোনো সেন্টেন্স আনলেস দ্বারা শুরু হলে অথবা ইফ প্লাস নট দ্বারা শুরু হলে, দুটার জন্যই একই নিয়ম। তাকে সিম্পল করতে গেলে আমি শুরুতে উইদাউট নিব। শুধু ইফ দ্বারা শুরু হলে কি হয় যেন? বাই হয়। বাট যখন ইফ প্লাস নট অথবা আনলেস নাবোধক হবে, তখন আমরা বাই না, তখন আমরা শুরু করব কি দ্বারা? উইদাউট দ্বারা। তারপর ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এরপর আর কি? এরপর যা আছে সবই থাকবে। তাহলে আমার এখানে সেন্টেন্সটা আছে, আনলেস ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য কামিং এক্সাম ইউ ক্যান নট অ্যাচিভ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। তাহলে আমার এই অংশটা যদি আমি সিম্পল করি, আমি সিম্পলি আনলেসটাকে কেটে দিব, আমি ইউকে কেটে দিব, আমি এই জায়গায় বসাবো কি? উইদাউট। এরপর
আমি ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করে দিব, প্রিপেয়ারিং। অর্থাৎ বাক্যটা দাঁড়াবে এরকম যে উইদাউট প্রিপেয়ারিং, এরপর সব ঠিক থাকবে। উইদাউট প্রিপেয়ারিং ইয়োরসেলফ ফর দ্য কামিং এক্সাম ইউ কান্ট অ্যাচিভ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। অর্থাৎ আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা ব্যতীত তুমি ভালো ফলাফল করতে পারবে না। খুব সহজ না? তাহলে শুধু ইফ দিয়ে বাক্য শুরু হলে তখন বাই প্লাস আইএনজি দিয়ে সিম্পল হবে, বাট যদি সেটা না বোধক হয় কিংবা আনলেস দিয়ে শুরু হয় তখন উইদাউট প্লাস ভার্ব আইএনজি হবে। আর কম্পাউন্ড খুবই সহজ। কম্পাউন্ড করার সময় আনলেস যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময় মাঝখানে আপনি অর বসাবেন। কি বসাবেন? অর। তাহলে আমি এখানে যদি এইটাকে কম্পাউন্ড করতে চাই আমি আনলেসকে কেটে দিব, আমি ইউকেও কাটবো। কেন যেন কাটবো? কারণ এটা একটা পরামর্শ, আর আমরা আগে থেকেই জানি পরামর্শ, উপদেশ, অনুরোধ বুঝালে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাকে উজ্জ্বল রাখতে হয়। তাহলে আমি এখন কি করব, জাস্ট আমি এই ক্লোজের দুইটার মাঝখানে এইখানে আমি অর বসাই দেব, হয়ে গেল কম্পাউন্ড। তার মানে আমার সেন্টেন্সটা হচ্ছে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য কামিং এক্সাম অর ইউ কান্ট অ্যাচিভ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড। কেমন লাগছে আপনাদের? যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো দেখতে পাই, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুইটি ক্লোজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটি ক্লোজ থাকে। তো যখন কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ দুইটি দো অথবা অলদো দ্বারা যুক্ত হবে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে যাই, কাজটা খুবই সিম্পল। সেটা কিভাবে হবে? সেক্ষেত্রে আপনি সিম্পল করার সময় বাক্যের শুরুতে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট লিখবেন, এটা অথবা হবে। তাহলে দো অলদো যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে আমরা সিম্পল করার সময় প্রথমে ইনস্পাইট অফ লিখবো অথবা ডিসপাইট লিখবো। সাবধান, ডিসপাইটের পরে অফ দিব না, কারণ ডিসপাইট নিজেই একটা প্রেপোজিশন। তো যে নিজেই প্রেপোজিশন তারপরে তার অফ দেওয়া যাবে না। তাহলে শুরুতে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, তারপর কি? তারপর আপনি একটা ভার্ব পেলে সেই ভার্বের সাথে আইএনজি করে দিবেন। কারণটা কি? কারণ হচ্ছে এটা তো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি দরকার? নাউন দরকার। এই জন্যই এর পরে যদি কোনো ভার্ব থাকে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বটাকে নাউন করে দেই। তবে যদি কোনোভাবে আইএনজি ছাড়াও নাউন বানানো যায় আপনি সেভাবেও করতে পারেন। আপনার দায়িত্ব হলো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে একটা নাউন ব্যবহার করা। তো আমরা লক্ষ্য করতেছি এখানে কি লেখা আছে? দো দে ওয়ার্ক হার্ড আন্ডার দ্য স্কোরসিং সান, যদিও তারা উত্তপ্ত সূর্যের নিচে কাজ করে, দে কান্ট আর্ন মাচ, তারা তেমন একটা আয় করতে পারে না। আমি আসলে কথা বলছি কৃষকদেরকে নিয়ে, আমাদের মহান কৃষকরা যারা চাষ না করলে আমরা আসলে খেতে পারি না, তাদের কথা বলছি। তারা উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে কাজ করে, তবুও তারা কিন্তু খুব বেশি আয় করতে পারে না। সো এই বাক্যে আমরা যদি এটাকে সিম্পল সেন্টেন্স করি, আমার কাজটা কি হবে? আমি দোটাকে কেটে দিব। আমি শুরুতে লিখবো কি? ইনস্পাইট অফ অথবা আমি ডিসপাইট লিখবো। ওকে, তারপরে আমি কি করব? ভার্বের সাথে আইএনজি করব। তার মানে এখানে ওয়ার্ক আছে, তাহলে আমি ওয়ার্ক না লিখে কি লিখবো? ওয়ার্কিং লিখবো। আর এই সাবজেক্টটার কিন্তু প্রয়োজন নেই। অনেকে আমি লক্ষ্য করছি যে এখানে দেটাকে দেয়ার বানাই দেয়। কেন ভাই? তোমার এখানে সাবজেক্ট দে, এখানে সাবজেক্টও তো দে। যখন দুইটা ক্লোজের সাবজেক্ট একই রকম হবে তখন এই সাবজেক্টকে পজিটিভ করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এমন যদি হতো যে এইখানে সাবজেক্টটা ভিন্ন সাবজেক্ট, এখানে দে নেই সে, এখানে আছে হি আর ওখানে আছে দে, ভিন্ন ভিন্ন সাবজেক্ট, তখন আমি এই হি এর পজিটিভ হিসেবে এখানে কি নিতাম? হিজ নিতাম। তাহলে সাবজেক্ট একই রকম হলে প্রথম সাবজেক্টকে ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। সিম্পলি ইনস্পাইট অফ লিখবো অথবা ডিসপাইট লিখবো, তারপর আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি করে দেব। এরপর কি? এরপর আবার কি? এরপর যা আছে সব থাকবে। তার মানে আমার সেন্টেন্সটা হবে ডিসপাইট ওয়ার্কিং হার্ড আন্ডার দ্য স্কোরসিং সান, অর্থাৎ এই উত্তপ্ত সূর্যের নিচে কাজ করা সত্ত্বেও দে কান্ট আর্ন মাচ, তারা তেমন বেশি আয় করতে পারে না। সো হয়ে গেল আমার সিম্পল সেন্টেন্স। এখন যদি আমি এই দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উপায়টা কি? উপায়টা খুবই সহজ। আপনার কাজ হলো এই দোকে বাদ দেয়া। কেন বাদ দিবেন না আপনি? দো থাকার মানে হচ্ছে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এ কমপ্লেক্স সেন্টেন্স গঠনে সাহায্য করে। আমি তো কম্পাউন্ড সেন্টেন্স করব, তাহলে কি আমার দোকে ব্যবহার করা উচিত? একদমই না। সো আমি দো বা অলদো থাকলে কেটে দিব। দেওয়ার পর আমার কাজ হলো আমি এই প্রথম ক্লোজ আর এই যে দ্বিতীয় ক্লোজ এটার মাঝখানে কি বসাই দিব? বাট বসাই দিব। তার মানে দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে জাস্ট দুইটি ক্লোজের মাঝখানে কি বসবে? বাট বসবে। অর্থাৎ আমার সেন্টেন্সটা হলো
আমি যদি এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে বাক্যটা হবে দে ওয়ার্ক হার্ড আন্ডার দ্য স্কোরসিং সান বাট কান্ট আর্ন মাচ, অথবা বাট দে কান্ট আর্ন মাচ, তারা তেমন আয় করতে পারে না। এভাবেই আপনি দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে খুব সহজেই সিম্পল এবং কি করতে পারেন, কম্পাউন্ড সেন্টেন্স করতে পারেন। এইবার আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে কমপ্লেক্স সেন্টেন্স যদি সিন্স বা অ্যাজ দ্বারা শুরু হয়। কি বলেছি, একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি সিন্স অথবা অ্যাজ দ্বারা শুরু হয় তাকে আপনি সিম্পল করবেন খুবই সিম্পল নিয়মে। কাজটা কি, কাজটা হলো যখন আপনি তাকে সিম্পল সেন্টেন্স করতে যাবেন আপনি শুরুতে লিখবেন বিকজ অব, তারপর আপনার একটা নাউন দরকার। কেন, কারণ অব হলো একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে তো নাউন অবস্থান করে, সো একটা নাউন দরকার। এখন নাউন আপনি কিভাবে বানাবেন, নাউন যেভাবে তৈরি করতে হয় সেভাবেই করবেন। তবে অনেক ক্ষেত্রেই যখন কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা তাকে কি বানাই, নাউন বানাই ফেলি। তাহলে শুরুতে বিকজ অফ, তারপরে আপনি একটা নাউন ব্যবহার করবেন। সেক্ষেত্রে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি করবেন। কিন্তু কখনো কখনো দেখা যায় বাক্যের ভার্ব হিসেবে বি ভার্ব থাকে। সে আমি লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে ভার্বটাকে, এখানে অ্যামটাই কিন্তু ভার্ব, তখন আপনি এর সাথে আইএনজি করবেন কিভাবে? অ্যামিং বলে জীবনে কখনো কিছু হয়? অ্যামিং, ইজিং, আরিং হয় না। তো সেই ক্ষেত্রে যখন আপনি দেখবেন এরকম বি ভার্ব আছে তখন আপনি তার পরিবর্তে আইএনজি করতে চাইলে আপনাকে লিখতে হবে বিং। কি বলেছি, যখন বি ভার্ব মূল ভার্ব হিসেবে অবস্থান করবে তখন অ্যামিং, ইজিং, আরিং, ওয়াচিং, ওয়ারিং, মারিং, কাটিং এসব না করে বি ভার্ব থাকলে আপনি লিখবেন বিং। আর যখন দেখবেন যে এখানে হ্যাভ ভার্ব মূল ভার্বের কাজ করেছে, সেটা হ্যাভ হোক, হ্যাজ হোক কিংবা হ্যাড হোক, তখন আপনি তার পরিবর্তে কি করবেন, হ্যাভিং করবেন। আর যখন আপনি দেখবেন যে না বি ভার্ব হ্যাভ ভার্ব না, বরং বরং এখানে স্বাভাবিকভাবে একটা ভার্ব আছে এখানে, তখন আপনি সেই ভার্বের সাথেই কি করবেন, আইএনজি করে দিবেন। তাহলে আমাদের যাত্রাটা শুরু হবে কি দ্বারা, বিকজ অফ দ্বারা। কেন, কারণ সিন্স অ্যাজ দ্বারা কারণ বুঝায়। সো কারণ বুঝালে তো আপনি বিকজ অফ দিয়ে শুরু করবেনই, আপনি ডিউ টু দিয়েও শুরু করতে পারেন, অনেকভাবে শুরু করা যেতে পারে। সো বিকজ অফ এর পর আমরা কি করবো, একটা নাউন তৈরি করব, অথবা আমরা ভার্বের সাথে আইএনজি করব। সেক্ষেত্রে বি ভার্ব থাকলে আমরা বিং লিখবো, হ্যাভ ভার্ব থাকলে আমরা হ্যাভিং লিখবো, তারপর বাক্যের যা আছে তাই দিয়ে দিব। এখন যদি আমরা এই বাক্যটাকে সিম্পল করতে যাই তাহলে আমি প্রথমত সিন্স কেটে দিব, কারণ সিন্স থাকা মানে তো কমপ্লেক্স, সিন্স বাদ। আমার এখানে এই সাবজেক্টেরও প্রয়োজন নেই, কারণ এই শি আর ওই শি দুইটাই একই সাবজেক্ট। তাহলে আমি শুরুতে লিখবো কি, বিকজ অফ, তারপরে আমি কি করব, ভার্বের সাথে আইএনজি করব। তাহলে আমার এখানে ভার্ব কি রেসপাইরেটরি না, এখানে আমার একমাত্র ভার্বটা হচ্ছে হ্যাজ। তাহলে আমরা তো জানি হ্যাজ, হ্যাভ, হ্যাড এইসব ভার্ব থাকলে আমরা কি করব, হ্যাভিং। তাহলে আমি হ্যাজকে কেটে এখানে হ্যাভিং দিলাম। এরপর এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবই থাকবে। তার মানে আমার সিম্পল সেন্টেন্সটা হচ্ছে এরকম, বিকজ অফ, সামনে হচ্ছে বিকজ অফ রাখবো আমি, বিকজ অফ বা ডিউ টু রাখতে পারি, তারপরে আমি লিখলাম হ্যাভিং, বিকজ অফ হ্যাভিং রেসপাইরেটরি ইস্যুস, অর্থাৎ শ্বাস সম্পর্কিত শ্বাসকষ্টজনিত সমস্যা থাকার কারণে শি শুড নট গো আউটসাইড উইদাউট আ মাস্ক, তার মাস্ক ব্যতীত বাইরে যাওয়া উচিত না। এভাবে আপনি সিম্পল করতে পারেন। তাহলে আপনি বিকজ অফও লিখতে পারেন, ডিউ টুও লিখতে পারেন। আচ্ছা, তারপরে বি ভার্ব থাকলে আমরা কি করব, বিং দিব, হ্যাভ ভার্ব থাকলে আমরা হ্যাভিং দিব, অন্য ভার্ব থাকলে আমরা ভার্বের সাথে কি করব, আইএনজি বলবো। সিন্স অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল নানাভাবে করা যেতে পারে, তার এটা একটা উপায় ছিল মাত্র। আমরা এবার দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স শুরু হলে, অর্থাৎ হোয়েন প্লাস টাইম দ্বারা শুরু হলে, অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি আমরা হোয়েন পাই, মনে আছে শুরুতে শিখছিলাম যে হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা সিম্পলি একটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু করি, কিন্তু এখানে চিত্রটা তবে ভিন্ন। অর্থাৎ যখন হোয়েন থাকবে এরপর সময়বাচক কোনো শব্দ থাকবে, অ্যাডভার্ব অফ টাইম থাকবে, তখন সিম্পলটা অন্যভাবে করতে হবে। কিভাবে, আমরা শুরুতে টাইম বা সময়টাকে ব্যবহার করব, তবে সেই টাইমের পূর্বে একটা উপযুক্ত প্রেপোজিশন আপনাকে বসাতে হবে, তারপর কম্পাউন্ড করার সময় দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড বসাতে হবে। যদি এটাকে আমি আলাদা করে একটু বুঝাই, যেমন এখানে লেখা আছে when it is Friday banks remain closed, যখন শুক্রবার তখন ব্যাংক বন্ধ থাকে। আমরা এটাকে সিম্পল করব কিভাবে, আপনার কাজ হলো এই হোয়েনকে কেটে দেওয়া, আপনার কাজ হলো এই ইটকে কেটে দেয়া, আপনার কাজ হলো এই ইসকেও কেটে দেয়া, আপনার কাজ শুধু এই সময়টার পূর্বে একটা উপযুক্ত প্রেপোজিশন বসানো। তো ফ্রাইডেই তো একটা বার, আর আমরা জানি বার,
দিবস বা মাসের তারিখের পূর্বে কি বসে? অন বসে। তার মানে আমার সিম্পলটা হবে অন ফ্রাইডে ব্যাংকস রিমেন ক্লোজড। অন ফ্রাইডে ব্যাংকস রিমেন ক্লোজড। শুক্রবারে ব্যাংক বন্ধ থাকে। আপনি যদি চান এই সময়টাকে আপনি বাক্যের শেষেও বসাতে পারবেন, অর্থাৎ বাক্যটা এভাবেও লেখা যাবে ব্যাংকস রিমেন ক্লোজড অন ফ্রাইডে। তাহলে আমরা কি শিখলাম? হোয়েনের পর যদি কোনো টাইম থাকে, মানে সময় থাকে, সিম্পল করার সময় আমরা সময়টা দিয়েই যাত্রা শুরু করব, তবে সময়ের পূর্বে একটা উপযুক্ত প্রেপোজিশন বসাবো। এখন এমন যদি হয় যে এখানে লেখা আছে হোয়েন ইট ইজ 5 PM, আপনাকে সিম্পল করতে হবে। আপনার কাজ কি? আপনি সব কেটে দিবেন। আপনি সিম্পল করলে শুধু 5 PM এর সামনে উপযুক্ত প্রেপোজিশন কি দিবেন? at 5 PM ব্যাংকস রিমেইনস ক্লোজড। তার মানে বুঝতেই পারছেন যে হোয়েন প্লাস টাইম থাকলে সিম্পল করাটা খুবই সিম্পল। আপনি টাইমের সামনে উপযুক্ত প্রেপোজিশন দিবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনি প্রেপোজিশনের ব্যবহার না জানেন তাহলে একটা ধরা খাইলেও খাইতে পারেন। আচ্ছা, তার মানে প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে। এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই, অর্থাৎ সিম্পল তো আমরা দেখেই নিলাম যে অন ফ্রাইডে ব্যাংকস রিমেন ক্লোজড। এখন যদি আমি এই কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে আমি কি করব? প্রথমে আপনি হোয়েন কাটবেন। কেন? কারণ হোয়েন তো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, আমি তো করতে চাচ্ছি কম্পাউন্ড, তাহলে আমি হোয়েনকে বাদ দিলাম। সো আমার এই যে একটা ক্লোজ আর এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজের মাঝখানে আমি কি বসাবো? অ্যান্ড বসাবো। ইট ইজ ফ্রাইডে অ্যান্ড ব্যাংকস রিমেন ক্লোজড। এখানে একটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি মাঝখানে অ্যান্ড বসালেন, কিন্তু কমা চিহ্নটার কি হবে? এখানে কমা ব্যবহার হবে। ইয়েস, কমা এখানে ব্যবহার হবে। মনে রাখবেন, যখন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটি ক্লোজেই সাবজেক্ট থাকবে। কি বলেছি? কম্পাউন্ড সেন্টেন্সে যদি এরকম দুটো ক্লোজেই সাবজেক্ট থাকে, দুটো বিষয় না, সোজা কথায় আপনি এইখানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন হিসেবে অ্যান্ড, বাট, অর, নর যাই ব্যবহার করেন অথবা সো যাই ব্যবহার করেন তার পূর্বে একটা কমা চিহ্ন হবে। কখন? যখন মনে হবে এই কনজাংশনটার পরে ক্লোজটা শুরু হয়েছে সাবজেক্ট দ্বারা। আবারও বলি, কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশনের পরে যদি ক্লোজটা সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই চেষ্টা করব কনজাংশনের পূর্বে একটা কমা চিহ্ন দেওয়ার। যেমন আমি যদি এখন বলি ডু অর ডাই, এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এইখানে আপনার কমা দেওয়া আবশ্যকীয় না, কারণ দ্বিতীয় ক্লোজ সাবজেক্ট দ্বারা শুরু হয়নি। সো যখনই কনজাংশনের পরবর্তী ক্লোজ যে সাবজেক্ট দিয়ে শুরু হবে তখন আমরা একটা কমা চিহ্ন ব্যবহার করব। এটা বিরাম চিহ্নের অন্যতম একটা নিয়ম। তাহলে আমরা যেখানে ছিলাম হোয়েন প্লাস টাইম যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে আমরা টাইম দিয়ে শুরু করব, তার সামনে উপযুক্ত একটা প্রেপোজিশন বসাবো। আর কম্পাউন্ড করার সময় হোয়েনকে বাদ দিয়ে দুই ক্লোজের মাঝখানে আমরা কি বসাবো? অ্যান্ড বসাই দেব। এই ছিল হোয়েন প্লাস টাইম। ভেবেছেন এখানে একটা নিয়ম শিখলাম, কিন্তু আপনি বই খুলে দেখেন এখানে আপনার কমপক্ষে 8-10টা নিয়ম আছে। সব কথার এক কথা, হোয়েনের পর টাইম থাকলে সিম্পল করলে আপনি টাইমের সামনে প্রেপোজিশন বসাই দিবেন। অনেকক্ষণ ধরে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড নিয়ে কথা বলছি। এবার আমরা একটু দেখি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব কিভাবে, সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করব কিভাবে। এখানে আপনারা চার্টে কি দেখতে পাচ্ছেন? লেখা আছে সিম্পলে 2+, এটা V1 না লিখে VB লিখে দিলাম, মানে ভার্বের বেস ফর্ম, যাকে আমরা ইনফিনিটিভ বলি। ঠান্ডা মাথায় বুঝেন, যদি কোনো সিম্পল সেন্টেন্সে এরকম টু এবং ভার্বের বেস ফর্ম থাকে, সেই সিম্পলটাকে আপনি কমপ্লেক্স করবেন কিভাবে? 2+ ভার্বের বেস ফর্ম থাকলে তাকে কমপ্লেক্স করার জন্য এই এসএসসি কে ব্যবহার করবেন। মানে কি? এই এসএসসি মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট না, এখানে এসএসসি একটা পাসওয়ার্ড। এসএসসির এস দ্বারা বুঝায় সো দ্যাট, এস দ্বারা বুঝায় সাবজেক্ট, আর সি দ্বারা বুঝায় ক্যান অথবা কুড। বুঝেন নাই? বুঝাচ্ছি। এখানে বাক্যটা কি লেখা আছে? উই ভিজিট দিস সাইট টু লার্ন ইংলিশ। মানে আপনি যে সাইটে এখন ইংলিশটা দেখতেছেন এটার কথা বলছি, যে আমরা এই সাইট ভিজিট করি কেন? ইংরেজি শেখার জন্য। তাহলে আপনি এই সেন্টেন্সের মধ্যে দেখবেন এখানে টু আছে। টু দেখলেই উত্তেজিত হওয়া যাবে না, আপনার প্রয়োজন সেই টু যে টু এর পর এরকম একটা ভার্বের বেস ফর্ম থাকবে। তো যখন কোনো সিম্পল সেন্টেন্সে 2+ ভার্ব বেস ফর্ম থাকবে, সেটাকে যখন আপনি কমপ্লেক্স সেন্টেন্স করতে যাবেন আপনার একটাই দায়িত্ব। সেটা কি? সেটা হলো এই টু কে পরিবর্তন করা। এই টুটা যেখানে আছে ওই বরাবর আপনাকে
এসএসসি বসাই দিতে হবে ব্যাখ্যা সহ। তো প্রথম এসতে কি যেন, সো দ্যাট, তার মানে আমি আগে লিখলাম সো দ্যাট। তারপরে এসতে কি বুঝায়, সাবজেক্ট, তাহলে আমার বাক্যের সাবজেক্টটা আনতে হবে, সাবজেক্টকে উই, সো আমি এখানে লিখে দিলাম উই। এরপরে সিটা যেন কি, ক্যান অথবা কুড, আমাকে এখন ক্যান বা কুড নিতে হবে। সো সেক্ষেত্রে এই প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ক্যান ব্যবহার করব, আর যদি প্রথম ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে আমরা ওখানে কুড ব্যবহার করব। কি বলেছি, মানে আপনাকে দেখতে হবে প্রথম ভার্বটা কোন টেন্সে আছে। যেমন এখানে ভিজিট কোন টেন্স, প্রেজেন্ট, যদি এটা প্রেজেন্ট হয় তাহলে আমরা এখানে ক্যান ব্যবহার করব। আর যদি এটা ভিজিটেড হইতো পাস্ট টেন্স তাহলে আমরা ওখানে কি ব্যবহার করতাম, কুড ব্যবহার করতাম। মনে থাকবে? তাহলে আমরা এসএসসির পরিবর্তে ব্যাখ্যা সহ লিখলাম কি, এস থেকে সো দ্যাট, আর এস থেকে বাক্যের সাবজেক্ট, সি থেকে ক্যান বা কুড। তাহলে যখন সিম্পল সেন্টেন্সে এরকম টু প্লাস ভার্ব থাকবে ওই সিম্পল সেন্টেন্সের কোনো কিছুই পরিবর্তন হবে না, শুধু কার, শুধু টু এর পরিবর্তন হবে। কি হবে, টু এর পরিবর্তে মজা করে এস এস সি লিখবো, এস থেকে সো দ্যাট বসাবো কনজাংশন হিসেবে, পরের এস থেকে বাক্যের সাবজেক্ট যেই থাকবে তারই আনবো, তারপর টেন্স অনুযায়ী আমরা ক্যান অথবা কুড নিব। এখন কাজটা কি, এখন কাজ হলো এই টু এর আগে যে অংশটুকু আছে ওইটা হুবহু আমি এখানে বসাবো, উই ভিজিট দিস সাইট। টু এর পরে যে অংশটুকু আছে সেটাও আমি এখানে হুবহু বসাই দেব, লার্ন ইংলিশ। কি মজা না? তার মানে আমার এই কমপ্লেক্সটার সিম্পলটা কি হয়ে গেল, উই ভিজিট দিস সাইট সো দ্যাট উই ক্যান লার্ন ইংলিশ। আমরা এই সাইট ভিজিট করি যাতে আমরা ইংরেজি শিখতে পারি। সো সিম্পলি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে কমপ্লেক্সটা এভাবেই করবেন। ওটার নাম কমপ্লেক্স মনে হলো, ওটা জটিল না, ওটা সহজভাবে লেখা যায়, শুধু টু এর জায়গায় এসএসসি। এখন যদি আপনার মনে হয় যে এই সিম্পল সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড করতে চাই, কাজটা খুবই সহজ। এই যে টু আছে না, এই যে মনোযোগ দিতে হবে, এখানে যে টু আছে এই টু কে বাদ দিবেন, এইখানে আপনি শুধু এন্ড বসাই দিবেন, খুব সহজ কাজ। তার মানে উই ভিজিট দিস সাইট এন্ড লার্ন ইংলিশ। তাহলে সিম্পলি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে কমপ্লেক্স করার সময় আপনাকে টু বাদ দিতে হবে, দিয়ে সেখানে আপনি এসএসসি বসাই দিবেন। আর কম্পাউন্ড করার সময়ও আপনাকে টু বাদ দিতে হবে, দিয়ে সেখানে আপনি এন্ড বসাবেন। তারপর আমার সেন্টেন্সটা হলো উই ভিজিট দিস সাইট এন্ড লার্ন ইংলিশ। এখন যদি বলেন যে আমি যদি এই কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করতে চাই, কোনো সমস্যা নেই, তাহলে এসএসসিটাকে পুরোটাকে বাদ দিবেন, এসএসসির পুরোটাই বাদ, জাস্ট এখানে এন্ড বসাই দিবেন, উই ভিজিট দিস সাইট এন্ড লার্ন ইংলিশ। তাহলে এই টু প্লাস ভার্বের কাহিনী মিটে গেল। এখন টু নিয়ে আরেকটা ঝামেলা আছে, সেটা হলো যখন আপনি সেন্টেন্সে দেখবেন টি ডাবল ও টু ডট 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 টু আছে, অর্থাৎ একটা হলো টি ডাবল টু আর হলো টিও টু। এই ধরনের সিম্পল সেন্টেন্সকে আপনি কিভাবে কমপ্লেক্স করবেন? খুব সহজ কাজ, আপনার ওই বাক্যের সবকিছুই ঠিক থাকবে। যেমন এখানে কি লেখা আছে, হি ইজ টু শর্ট টু টাচ দ্য ওয়াল ক্লক। এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স করব, সে এত শর্ট যে ওয়াল ক্লকটা টাচ করতে পারে না, এটাকে আমি কমপ্লেক্স করব। এই সিম্পল সেন্টেন্সে যা যা আছে কমপ্লেক্স সেন্টেন্সেও তাই তাই বসবে, শুধু দুইটা জায়গা চেঞ্জ হবে। কোথায়? এই টু আর এই টু, এই দুইটা ওয়ার্ড চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? টু এর পরিবর্তে আপনাকে বসাতে হবে সো। এই যে টু এর পরিবর্তে কি বসাতে হবে? সো। তাহলে আমি এই টু বরাবর লিখে দিলাম সো। আর এই যে টু আছে না, এই টু বরাবর আপনাকে লিখতে হবে টিএসসি প্লাস নট। মানে কোন সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে কমপ্লেক্স করার সময় টু এর পরিবর্তে সো বসাতে হবে, আর টু এর পরিবর্তে এইটা বসাতে হবে টিএসসি নট। মানে কি? মানে টি থেকে দ্যাট নিতে হবে, কনজাংশন তো লাগবে একটা, আর এস থেকে বাক্যের সাবজেক্টটা নিতে হবে, তারপর সি থেকে ক্যান অথবা কুড নিতে হবে, এরপর ওইটার সাথে নট যোগ করতে হবে। এটাকেই বলা হয়েছে টিএসসি নট। তাহলে আমরা তাই করি, টু এর জায়গায় সো নিলাম, এখন টু এর পরিবর্তে টিএসসি নট, টি থেকে আমি দ্যাট নিব, সো আমি দ্যাট নিলাম। এবার এস থেকে আমি বাক্যের সাবজেক্ট নিব, সাবজেক্টটা কে যেন? হি, সো আমি হি নিলাম। এবার আমি সি থেকে ক্যান অথবা কুড নিব। তাহলে ক্যান নাকি কুড কোনটা, এটা নির্ভর করবে এই ভার্বটা কোন টেন্স আছে তার উপর। এই প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এখানে ক্যান লিখব, যদি প্রথম ভার্বটা পাস্ট হয় তাহলে আমরা এখানে কুড লিখব। টিএসসির ব্যাখ্যা হয়ে গেছে তো,
এখন তার সাথে যোগ করতে হবে কি নট। তাহলে আমি প্রথম টু এর জায়গায় সো নিলাম, পরে টু এর জায়গায় টিএসসি নট নিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো ওই বাক্যের বাদ বাকি যা আছে সেগুলো হুবহু বসায় দেওয়া। সামনে কি আছে হি ইজ, আমিও এখানে হি ইজ লিখবো। মাঝে কি আছে শর্ট, আমিও এখানে শর্ট লিখবো। শেষে কি আছে টাচ দা ওয়াল ক্লক, আমিও এখানে লিখবো টাচ দা ওয়াল ক্লক। তাহলে আমার কমপ্লেক্সটা কি হলো? হি ইজ সো শর্ট দ্যাট হি কান্ট টাচ দা ওয়াল ক্লক, মানে সে এত খাটো যে সে দেয়াল ঘড়িটা ছুঁতে পারে না বা ছুঁইতে পারে না। হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। মানে এই কমপ্লেক্স, এটা এখন কমপ্লেক্স, এটাকে আমি এখন কম্পাউন্ড সেন্টেন্স বানাবো। তখন কাজটা কি? তখন কাজটা আরো সহজ। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা আরো সহজ। কিরকম সহজ? আপনার কাজ হলো যেখানে সো আছে, কম্পাউন্ড করার সময় আপনি সো কে বাদ দিবেন, সো এর পরিবর্তে ভেরি বসাই দিবেন। কি বসাই দিবেন? ভেরি। আর যেখানে দ্যাট আছে, আপনি দ্যাটটাকে বাদ দিবেন, দ্যাটের পরিবর্তে আপনি সো বসাই দিবেন। কি বলছি বুঝেন নাই? এই যে দেখেন, হি ইজ সো শর্ট দ্যাট হি কান্ট টাচ দ্য ওয়াল ক্লক, এটাকে আমি কম্পাউন্ড করব। তাহলে আমি শুধু এই সোটাকে বাদ দিব, দিয়ে এখানে আমি ভেরি বসাই দিব, আর এই দ্যাটটাকে বাদ দিব, দিয়ে এইখানে আমি সো বসাই দিব, সামনে একটা কমা চিহ্ন দিব। কেন কমা দিব মনে আছে? যখন এরকম কনজাংশনের পর এন্ড বাট অর সো, এই কনজাংশনের পর যদি একটা সাবজেক্ট থাকে তাহলে সামনে কমা চিহ্ন দিতে হয়। তার মানে আমার কম্পাউন্ড হয়ে গেল হি ইজ ভেরি শর্ট সো হি কান্ট টাচ দা ওয়াল ক্লক, সে খুব শর্ট তাই সে ওয়াল ক্লক বা দেয়াল ঘড়িটা স্পর্শ করতে পারে না বা ছুঁইতে পারতেছে না। খুব সহজ না? টু টু সো টিএসসি নট, কম্পাউন্ডে সো ভেরি, দ্যাট থেকে সো। এই হচ্ছে টু টু যুক্ত সিম্পলকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার নিয়ম। এই ছিল আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যের পরিবর্তন।